ধারে পার্কে ময়দানে চায়ের দোকানে সবাই দল বেঁধে বসে আছে, একদল যুবক যুবতী স্তর। তোমরা সব এখানে বুঝি গল্প করতে এসেছো? এই যে শহরের কাপ এখানে কাজ করছে, আর তোমরা এখানে শহরের মতো এখানে বসে আছি জোড়ায় জোড়ায়। কোথাও 3টে মেয়ে 1টা ছেলে, কোথাও 1টা মেয়ে 4টা ছেলে, কোথাও 50 বছরের যুবকের সঙ্গে 25 বছরের যুবতী, আবার কোথাও 25 বছরের যুবকের সঙ্গে 50 বছরের যুবতী। তোমরা কি শুধু এখানে গল্প করতে এসেছো? আবার তুমি কাউকে না বলে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো? আসছে শহর থেকে নগর নগর সভ্যতার ঢেউ উথাল পাথাল করে ওই ব্যভিচারের ঢেউ এই গ্রামেও ফিরে আসছে। ওই তো ওরা শহরের ধার করা নোংরা পোশাক পরে টেপ রেখে ধরে ডিস্কো ড্যান্সারের মিউজিক বাজিয়ে হেরোইন খেয়ে টুইস্ট মারছে। ওদের সাহস ভিক্ষা দিও না মুস্তাক। কি গো জুজুর ভয়ে পালিয়ে বেড়ানো জুজুর ছেলেরা, তোমরা পালিয়ে বেড়াচ্ছ? বেকার যন্ত্রণার জুজু, চাকরিতে প্রমোশন না হওয়ার জুজু, ডবল প্রেমে পথ হারানোর জুজু। তোমাদের লজ্জা করে না? রানা প্রতাপের বংশধররা প্রবল বিক্রমে ডাঙ্গার সঙ্গে ভেজাল মেশাচ্ছে, আর তোমরা কেরানি জুজুর কেরানি ছেলেরা কেউ স্বামীকে ঠকিয়ে কেউ স্ত্রীকে ঠকিয়ে ডবল প্রেমে একেবারে মশগুল হয়ে আছো। বাড়িতে যখনই না হয়তো তোমার কথাই ভাবছি চাচা। আমাকে কিন্তু সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে মুস্তাক। স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি ভেড়া চড়াতে এসেছি, সুস্থ ভাষায় যাকে বলে মেষ পালো। তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললে? ভেড়া নও, মানুষ। তোমরা সব পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব, সিংহম থেকে জান মান নিয়ে এখানে চলে এসেছ। 7 পুরুষের পিঠে 14 পুরুষের স্মৃতি সব কিছু ফেলে চলে এসেছ। যারা তোমাদের মেষ বানিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারোনি। দাদা আমি এক্ষুনি ক্ষুদিরামকে ডেকে নিয়ে আসছি। ক্ষুদিরাম বাঘাযতীন মাস্টারদাকে ডেকে নিয়ে আসবো। মাস্টারদা, আবার তুমি শুরু করলো তোমার চট্টগ্রাম মাস্টার লুণ্ঠন, আর আমি এই ভোগে সব ওই খেলাগুলোকে বাড়ি ফিরে দিয়ে আসি। ভারতবর্ষ একটা কাঁথা, এই কাঁথায় বসে ওই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা 200 বছর মদ খেয়েছিল, আর নেতাজি সুভাষচন্দ্র বোস সেই কাঁচের মদের বোতলটাকে ভেঙে দেওয়ার জন্য বোম ফেলতে ফেলতে কলকাতায় আসছিল, সাইরেন বাজছিল। আর সেটা শুনে এদেশের একদল কচি খোকা সেই ভয় পেয়ে কাঁথাটাকে 2 টুকরো করে ফেললো। এখন মনে হচ্ছে এই কথাটা আরো টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু জুজুর ভয়ে পালিয়ে বেড়ানো মেষশাবকের দল, তোমরা জানো এই কথাটাকে আর টুকরো টুকরো হতে দিও না, আর টুকরো টুকরো হতে দিও না। কিন্তু মনের মধ্যে যে ব্যথাটা আমার তৈরি হয়েছে সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা মুস্তাক, আর তো বাস নেই। আমি বাড়ি ফিরলাম আজও বোঝার দোকানে বাড়ি ফিরল না।
তুমি তো কলকাতা সিনেমা কোম্পানিতে কাজ করো, কোথাও দেখোনি আমার কোম্পানি? ওই আর দেখলাম, দেখলে কি আমি ফটোগ্রাফিকে সঙ্গে করে নিয়ে আসতাম না? 50-10 দিন আগে ইন্টারভিউ দিতে কলকাতায় গেল, কিন্তু আজও বাড়ি ফিরল না। কাকা কলকাতায় গিয়ে সাংবাদিকদের কাছে বলে এলো যে তোপাটি দত্ত বাড়ি ফেরেনি। কোম্পানিটা কোনোদিনই বাড়ি ফিরবে না মুস্তাক দা। জানি না ভয়, জানি না, আমি কিচ্ছু জানি না। মুস্তাক, ওই মেয়েটার জন্য আমার দিনটা হাহাকার করে দুটোকে পানি ধরে। মুস্তাক, তাই তো আমি আমার স্টুডিওর কাজ শেষে যখন আমি শিয়ালদা প্ল্যাটফর্মে খুঁজে দেখি দোকানিকে, যখন আমি দেখি সে ট্রেন ধরার জন্য আসেনি, যখন আমার তার চোখে পড়েনি তাকে, তখন আমি কাউন্টার এক কোণে বসে মনে মনে গাই। কি গাও? কি আশায় ভাবি খেলার বেদনার বাউশরে, কি আশায় ভাবি খেলার বেদনার বাউশরে, নিয়তি আমার ভাগ্য লিখেছে, নিয়তি আমার ভাগ্য লিখেছে, মিঠিদিন খেলা করে বেদনার বাউশরে, কি আশায় খেলা কি করবো বল? আমার কি করার আছে? সে যেখানে গেছে তার ঠিকানাটা পর্যন্ত আমাকে বলে যায়নি রে ভাই। কিন্তু বলে তো গেছে যে সিনেমায় অভিনয় করার জন্য রাষ্ট্রীয়তে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ওরে নীতিশ, আমি সিনেমা দেখেছি ঠিকই, কিন্তু সিনেমার ছবি যেখানে তৈরি হয় সে সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই রে ভাই। দাদা, ওরে, আমি যখন প্রথম ঝুঁক মেরে চাকরি পেয়েছিলাম তখন তোর বৌদিকে সঙ্গে নিয়ে শ্যামবাজারের একটা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সে তো কতদিন আগেকার কথা। অতীতের স্মৃতি বর্তমানের এরভাবে সাজিয়ে রেখে কোনো লাভ হবে না দাদা। এখন কি করে আমাদের মান ইজ্জত বংশপরিচয় রক্ষা হবে সেই কথাটা তো তুমি ভাবো। ভাবি না, ওরা ভাবছি না, সব ভাবনাটা বুঝি তুই ভাবছিস। মান ইজ্জত বংশ মর্যাদা হারাবার ভয় বুঝি আমার নেই, তাই না রে দেখি? ওরে প্রপার্টি তো আমার বোন ছিল না রে, সে যে আমার শত্রু ছিল, তাই শত্রু বিজয়ী হয়েছে দেখে আমি ঘরে বসে মহানন্দে কেমন ভাবছি। তুমি বুঝতে পারছো না দাদা? কে কে দাদা? আমি না না রে নীতিশ না, আমি তোদের দাদা নই। মা বাবা মারা যাবার পর তোদেরকে তো আমি করে পিঠে করে মানুষ করিনি রে, তোদেরকে যে আমি লেখাপড়া শেখাইনি, ওরে তোদেরকে আমি ভালোবাসিনি, একটি বিন্দু পর্যন্ত ভালোবাসি জানি নীতিশ। এখন যদি তোমার ভালোবাসা দাদা, তাহলে কেমন সমস্ত বলতে পারি তো কলকাতা চাকরি করতে সংসারে চালাবার প্রয়োজনে দাদা। যদি আমার চাকরিটা থাকতো, যদি মালিক আমাদের যুদ্ধে লেনটা বন্ধ করে না দিত, তাহলে কি আমি আমার বোনটাকে কলকাতায় ইন্টারভিউ দিতে যেতাম? ওরে সঞ্চিত যা ছিল সব খেয়ে ফেলেছি। জয়ন্তর সঙ্গে তোপাটির বিয়ে দেওয়ার জন্য যে টাকা আমি সঞ্চয় করে রেখেছিলাম তাও আমরা এই পোড়া পেটে খেয়ে ফেলেছি রে ভাই। হাটে বাজারে গলা পর্যন্ত ভার, যেখানেই যাচ্ছি লোক আঙুল দেখিয়ে বলছে ওই যাচ্ছে ঋণগ্রস্ত জগদীশ দত্ত। বলতে পারিস নীতিশ,
কোনো দাদা কি চাই রে ভাই তার বিবাহ যোগ্য বোনটা চাকরি করতে যা? আমি তো তখনই আপনাকে বলেছিলাম জগদীশদা, বাবা যে রেখে গেছে তাতে চাকরি না পেলেও আমার তোমাদের জীবন চলে যাবে। আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাদা তো অমর ছিল না, কিন্তু দোকানকে বললে আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি কি কাল আমার কলকাতায় যাবো জগদীশদা? জানত তোপাটি যেখানে গেছে সেখানকার ঠিকানাটা কি তোমাকে বলে গেছে? যাবার সময় সে আমাকে তেমন কিছু বলে যায়নি, শুধু বলেছিল সিনেমায় অভিনয় করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, রাত ট্রেনের আগের ট্রেনে পারবি তো? আচ্ছা কাকাবাবু বলে দিয়েছে। কাকা বাবুর কথা বাদ দাও যত, কাকা বাবুর কথা বাদ দাও। আজ পাঁচটা মানুষ কখন কি খেয়েছে হাত সুখে দিয়ে গল্প শোনাচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন, নেতাজির সঙ্গে মিটিং করেছেন, নেতাজির অনুশীলন সমিতির সভ্য ছিলেন। অসভ্য উন্মাদ কোথাকার বলা নেই কোয়া নেই কলকাতায় গিয়ে সংবাদপত্রে সংবাদ পরিবেশন করলেন যে তোপাটি দত্ত বাড়ি ফেরেনি। জগদীশকে খবর দে। আরে আমরা সব এখানে আছো দেখছি। তোপাটি ফিরে আসছে। হ্যাঁ আসবে না মানে আমার ভয়ে আসছে। আমি স্বাধীনতা সংগ্রামীরা চিৎকার করে বলেছিলাম, ব্রিটিশদেরকে বলেছিলাম কুইট ইন্ডিয়া। অগ্নিরা ভারত ছেড়ে পালিয়েছিল, আর তোপাটিরা বাড়ি ফিরবে না। কাকা আপনি চুপ করুন কাকা বাবু। আমি চুপ করলে তো আর দোকানেরা বাড়ি ফিরতো না, তাই তো আমি চুপ করিনি। আমি কলকাতার মাঠে ময়দানে পার্কে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম, চল তোরা বাড়ি ফিরে চল। অমনি সব দোকানি দল পির করে হাওড়া স্টেশনে ট্রেনের কামরায় চেপে পড়লো। তারপর সেই ট্রেন চলতে শুরু করলো, ইলেকট্রিক ট্রেন নিয়ে দোকানিদেরকে নিয়ে চললো। চাকা থেমে গেল। ট্রেনে গাড়ি থেকে ভক্তিনগর স্টেশনে নেমে পড়লো স্বাধীনতার সংগ্রামের একমাত্র পরাধীন ভাইজি কুমারী তোপাটি দত্ত। এতদিন তুই কোথায় ছিলিস তোপাটি? বাইরে বাইরে মানে আউটডোর শুটিং এর জন্য তোমচাতে যেতে হয়েছিল। তোপাটি আমাদের সবাই খুব না 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 না, আমরা ভাববো কোন দুঃখে রে, আমরা ভাববো কোন দুঃখে। ওরে তুই যে আজ সাবালিকা হয়েছিস, নিজের ভালো মন্দটা তুই নিজের থেকে বুঝতে শিখেছিস রে। তাই রাতের ট্রেনে বাড়ি ফিরবি বলে 10 দিন পর্যন্ত বাড়ি মুখোমুখি না দেখে আমরা দুই ভাই সংসারে বসে মহানন্দে খাচ্ছিলাম আর ঘুমোচ্ছিলাম। এই 10টা দিন আমাদের কিভাবে যে কেটেছে সে কথা আমরা তোকে বুঝিয়ে বলতে যদি ওইদিকে যাওয়ার সময় তোমার গন্তব্যের ঠিকানা একবার জানিয়ে দিতে পারতে তো পারি। পারতাম, আমি অনেক কিছু পারতাম। দাদা তুমি চোখে চলো। এই দেখো অনেক সংসারের জন্য এক হাসি। আজ আমাদের জন্য তোপাটি সিনেমার নায়িকা হয়ে অনেক টাকা নিয়ে এসেছে নীতিশ। আমাদের সংসারে আর অভাব অনটন বলে কিচ্ছু থাকবে না। সমাজের মানুষ আমার দিকে আঙুল বাড়িয়ে বলবে না ওই যাচ্ছে রে দত্ত জগদীশ দত্ত হাতের নীতিশ আজ প্রাণে খুলে হাত। জানতো তুমি দোকানকে নিয়ে বাড়ি এসো, আমি যতক্ষণ খাবার ও বিশ্রামের ব্যবস্থা করি। আমার জন্য দু দাদাই দেখছি দারুণ ভাবে ব্যস্ত হয়ে পড়েছে। রাতারাতি আমার ভাগ্যটা একদম
হ্যাঁ। ভুলে গেল। দেখি জয়ন্তদা, আমার মুখের দিকে তাকিয়ে অমন করে তুমি কি দেখছো? কি ভাবছো? লাস্ট বাস তো অনেক চলে গেছে। তুমি স্টেশন থেকে এলে কি করে? সেটা তো না হয় আমি পরে বলবো। তোমাদের একটা দারুণ মজার জিনিস এনেছি, সেটা তোমাকে দেখাচ্ছি। আমাকে নিয়ে আর মজা করতে হবে না তোমার। বলো তোমার তোমাকে নামিয়ে দিয়েছে, গাড়িতে চলে গেল। এই গাড়িটা কার? আমাদের কোম্পানির মালিকের কাছে। এই 10 দিনের মধ্যে কোম্পানির মালিক তোমারও মালিক হয়ে গেছে। জয়ন্তদা, নিজেকে সাজিয়ে গুছিয়ে গাড়িটা তৈরি করে চোখে মুখে তুমি এত টাকা নিয়ে এলে তোমাকে শুনবে শুনবে ভালোবাসার কামান জয়ন্তদা, সেই ছবির নামে তুমি শুনবে। হ্যাঁ হ্যাঁ শুনতে চাই, বলো। সে ছবির নাম যৌবনের যুবকাশে আমি তোমাকে আত্মহতি দিতে দেবো না তোমাকে। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসিতে পারি, তাই তো আমি বলতে পারি না। যাকে উঠতে দিলাম তোকে, খুঁজে নেই অন্য কোনো বাসা, খুঁজে নেই অন্য কোনো মন, ভুলে যা গৃহস্থ জীবন। আশা ছিল ভালোবাসা ছিল হয়তো ভালোবাসা ভালোবাসা ছিল ভালোবাসা যৌবনকে মূল ধরে করে আমি তোমাকে সংসার চালানো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বলাতে পারি। আমি তোমাকে ওই নোংরা পথ থেকে ফেরাবো চালা হয়ে নিবিড় হয়ে আগুনে আমাদের পবিত্র প্রেম ফুলের ছাই হয়ে যাবে তোমাকে, ফুলের ছাই হয়ে যাবে। জানি না বেলাতে গিয়ে আমি কি পেলাম জীবন, জানি না বেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম, চলে গেলাম চলে গেলাম জীবন জানি না বেলাতে গিয়ে পেলাম আমি কি পেলাম জীবন।
ভালো বাজে ছোট্ট বসন্ত ছোট্ট ভুলে একটু আশা আজ আমি সব জানি না কেমন আমি কি জানি না মেলাতে আমি কি জানি না মেলাতে আমি কি আরে আপনার মাথায় কি একটু ঠান্ডা জল ছিটিয়ে বসে আরে কেন রিহার্সাল হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস। রাস্তার নামে কিছু ঠিক করা হচ্ছে না তো তাই আমি ডিসকাস করে দিচ্ছি, গান করে আচ্ছা আগে নাচটা দেখাচ্ছি। শুনুন কি তোমার বলুন উত্তর থেকে ওই মতো ক্যামেরা ছেলেরা দাঁড়িয়ে আছে, সেদিকে এইভাবে নাচতে নাচতে গাইবেন, তুলে এলে মুঠো মুঠো তুলে এলে। তুলে লে তুলে ওই রাঙা মাটি प्यार प्यार खला বড় আশা করে মানাচ্ছে না ওইটা ওর ছিঁড়েছি লক্ষ্যযোগ্য মানায় কাহিয়ে কাহিয়ে একটু ওই বড়গুলি গোস্বামী কেটে দেওয়া দেখি এই দৃশ্যে তুমি ক্যারেক্টার কোনো আইডিয়া নেই? কাট কাটে কিভাবে ভুলে গেল? আপনি হচ্ছেন এক্সট্রা ক্যারেক্টার প্রেম কাহিনী এক্সট্রা ক্যারেক্টার চিত্রনাট্যকার আমার চরিত্র কিছুই লেখেনি, কিন্তু এই কোম্পানির যে মালিক ওই কালুপতি গোস্বামী কমলার কথা লালসার বললেছে খেয়ে খেয়ে
আমি একটা ফসিলে রূপান্তর হয়ে যাই। তার মানে সাপ দেখেছ? সাপ, বিষাক্তক সাপ, জানো ভয়ঙ্কর ক্ষুধার্তময় সত্তার নিজের বাচ্চাটাকে চিবিয়ে চিবিয়ে পরিমাণ দেখাচ্ছে। আর ওই গণপতি গোস্বামী তার আত্মসাথী শাস্ত্রের শাস্ত্রে দিয়ে দিয়ে খাচ্ছে। অথচ অথচ এই নিয়ে একটু চিন্তা করছে না। এটা পাগলামির জায়গা নয় রে পাগলা। বললে, আমি জানো তোমাদের ওই ধর্মকথা নাবিক পাগল নয়, জানো সবচেয়ে পাগল হয়ে আমি এখনো তার ভরা কান্না শুনতে পাই। সে যেন আমাদের শরীর শরীর চিৎকার করে বলছে, বাঁচা অথচ আমি এমন অপদার্থ আমার পৃথিবীকে আমি বাঁচাতে পারিনি। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাগলটা পাগল করতে করতে সাপের বাচ্চা সাপ দেখে ভয় পেয়ে যাচ্ছে। কি হলো? আপনারা তো থমকে দাঁড়িয়ে পড়লেন যে? যান, ওকে নিয়ে যান। আমি যাবো না, আমি যাবো না। ফোনে গেলে আমাকে ইঞ্জেকশন দেবে, আর ইঞ্জেকশন দিলে হাজার হাজার বিষাক্ত সাপ আমার দেওয়াটাকে ছবল করবে। চলতে চলতে সে নীল হয়ে যাবে। আর জানো জানো যে বড় সত্য আমার মাথার উপরে ফোনা তুলে দাঁড়িয়ে আছে, সেই কাল সত্তার নাম কি জানো? গণপতি গোস্বামী। শ্রীযুক্ত যন্ত্রপতি ভালো ওই পা দুটো বাতি শিয়ালের মতো, আর কোমরটা কুমিরের মতো, আর বুকটা হিংস্র বাঘের মতো, আর হাত দুটো হাইনার মতো, আর মাথাটা বিকাল মানুষের মতো, মানুষের ঢুকে রাখো। তোমরা এখন আমার অফিসে গিয়ে বসে যাও। যাচ্ছি স্যার, তবে যাবার আগে একটা কথা আমার ভীষণ জানতে ইচ্ছা করছে। ওই পাগলাটা কি আপনার দূর সম্পর্কের আত্মীয়? ওই দূরের সম্পর্ককে আপনি আরো দূরে সরিয়ে দিন। ও দূর থেকে ছলনার তীর ছুঁড়ে আপনার ছলনার হরিণ ছানা দিয়ে আপনি দাঁড়িয়েছে। জন্মগত দোষ। কাজের থেকে কোথায় বলে বেশি? আজকে স্টুডিও আছে, আমি বাড়ি যাচ্ছি। ভাই, আপনার ওই নতুন নায়িকার ফিগারটা কিন্তু হাই ক্লাস স্যার। ওই ফিগারটাকে আলাদার উপরে ডিজাইন মানে কাজে লাগিয়ে নেবেন স্যার। জানে না যে তুমি আমার মেয়ে। জানলে কি করে বাবা? আমি তোকে বলিনি। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে পরে বলে দেবো। তার আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি তো আলোচনা করার ক্ষেত্রে তখন থেকে সঙ্গে নিয়ে চলে এসেছি। বন্ধু এসেছে তো, বন্ধু কোথায়? হয়তো 2 নম্বর ফ্ল্যাটে বসে একসাথে দেখছি। আচ্ছা রাখো বাবা। আগে তোর সঙ্গে আমি ফোনে আলোচনা। ও, ওই গয়নার কথা তো বলছো না? শুধু গয়নার কথা নয়,
শুধু কয়লার কথা নয়, শুধু কয়লার কথা নয়। রংটা হচ্ছে যে ওই আসছে ঠিক আছে, বলবো না। আর এই দ্বিতীয় কথা হচ্ছে আমার বিভিন্ন কোম্পানি আমার বিরুদ্ধে যে আদালতে কেস করেছে না, এই তো পেন্ডুকে বলে তুই সেই কেসগুলো লিড করাতে বলবি জয় গুরু। যতক্ষণ না পর্দা পারমিশন নিচ্ছে, সেদিন তো তুমি নিজের চোখে আমার শাশুড় অসভ্যতা দেখলে বাবা। দেখেছি দেখেছি দেখেছি, ঠিক আছে ঠিক আছে। এই তো পেন্ডুকে তুই ওই একটু দেখ হচ্ছে না, ওকে একটু হাতের মুঠোয় নিয়ে আয়। আমার ব্যবসার কথা, আমার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার কথা, আমার 2 নম্বরি টাকার কথা, এই সব কথা সে সংবাদপত্রে ফাঁস করে দিতে চায়। জয় গুরু। তাই সেদিন দেখছি ওই ইডিয়েট সুবিধুটা একটা কাগজে তোমার নাম বারবার লিখছে আর কাটছে, লিখছে আর কাটছে। ভেঙে দেব, ভেঙে দেব। ওর বোকামির জন্য তোর স্বামী আর তার দেওয়ার বিক্রি করবে, আমি সহ্য করবো না? না 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 না, সহ্য করবো না বলে তো তোদের সংসারটা আমি ভেঙে খান খান করে দেবো। আমার সিনেমার সংসার দেখে এলাম লোপা, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ও আপনি এসে গেছেন। বাবাজি রাতে এসে সুবিধা সময় নষ্ট না করে শুধু কাজ করে যাচ্ছি। তাই তো আমি একের পর এক ভক্তিমূলক ছবি এডিট করেই যাচ্ছি। ভালোই করেছেন। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন এতে নাকি লোকশিক্ষা হয়। এই কবি গিরিশচন্দ্র বলেছেন, মন তুমি কৃষিকাজ জানো না, মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জনম রইল পড়ে আবার করবে ঘোষণা, মন তুমি কৃষিকাজ জানো না। সে তো ঠিক। বলো তো, তুমি তোমার জীবন আবাদ করে কি ফসল ফলাচ্ছ? কথাটার মানে তো বুঝতে পারলাম না। পারবে কি করে? মহাপুরুষ বর্তার জ্ঞানের বাণী শুনতে তুমি তো একটা কাপড় হয়ে গেছো। মানে জয় গুরু, জয় গুরু। লোপা তোমাকে ঠিক বোঝাতে পারছে না বাবাজি, বুঝলে? আমি বলছি শোনো, জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী বাবাজি, বড় ক্ষণস্থায়ী। জয় গুরু, জয় গুরু। এই সময় থাকতে সবকিছু গুছিয়ে নাও, যেমন গুছিয়ে নিচ্ছে তোমার দাদা। দেখতে কথা, আমি আমার দাদাকে চিনি। দাদা যা করেছে সংসারের জন্য করেছে, নিজের জন্য কিচ্ছু করেনি। বিশ্ব সংসারে বিশ্বাসের বড় ভাব বাবাজি। জয় গুরু, জয় গুরু। এই দেখো তোমার ওই বড় বৌদি সংসারের টাকা গুছিয়ে গুছিয়ে রূপা মাকে দিয়ে এই গয়নাগুলো করার জন্য টাকা দিয়েছে। আশ্চর্য। আমার বর্তি বারবার বলে দিয়েছে, লোপা এই গয়নার কথা তুই জিজ্ঞাসা করলি, তুই বলবি তুই নিজের টাকায় এই গয়নাগুলো আমাকে উপহার দিচ্ছিস। এসব মিথ্যে কথা। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আচ্ছা, এত অবিশ্বাস কি আমি তোমার সঙ্গে সংসার করবো কি করে? আমার ভালোবাসা কি কোনো দাম নেই? দামি সোনার গয়না তো এগুলো তুই তোর কাছে রেখে দে মা। লোপা এই যা জিনিস তুই তাকে দিয়ে দিবি। মা পার্বতী আমার তিলোত্তমা থাকার জন্য সংসার খরচার থেকে কি করে টাকা জমিয়ে এই গয়নাগুলো করিয়েছে। তাই মা আমার এইগুলো পেলে খুবই শান্তি পাবে। জয় গুরু, জয় গুরু। হারাবে না? বলো ছেড়ে নেবে? তোমার ওই মিথ্যাবাদী শয়তান চোর দাদা মুখার্জি। শয়তান ওই শুভেন্দু মুখার্জিকে আমি মায়ের সামনে টেনে নিয়ে গিয়ে বলবো, মা তোমার ওই 7 টাকার সন্তান আজ সংসারের বুকে মরছে বিশ্বাসঘাতকতার ছবল।
বউকে আমি প্রতিদিন 700 করে মারবো। বলে কেন মারবো না? এই সংসারে আসার পর থেকে লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কি পেয়েছি আমি? আমি দিদি, আমার কথা মতো করলে এমন অনেক দিদি তুমি আমার কাছে পাবে। তুই থামলে পারে। তোমাকে দেখি না আমার ভীষণ দুঃখ হয়। তোমার পর তোমাকে কোথাও নিয়ে যায় না। আরে সে বর্বরটা সময় কোথায়? দিন রাত শুধু অফিস আর অফিস আর সংসার। কেন আমার স্বামীটার কাজ হয় না? এই তো একটু আগে আমাকে এভাবে জড়িয়ে ধরে গায়ে না এমনি করে জড়িয়ে ধরে তোমাকে নিয়ে হারিয়ে যাব। এমনি করে তোমাকে নিয়ে হারিয়ে যাব। তোমরা বলে ধরে হারিয়ে তোমাকে ধরে যাব। এমনি করে শেষ হয়ে গেছে, জীবনটা আমার শেষ হয়ে গেছে। মস্ত করে সম্পদে আর সুস্থ সমাজ করার জন্য বিফল হয়ে আছে। আজকে 20টা দিন ধরে একা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি যে রক্তে মাংসে পড়ে একটা মানুষ। আমার জীবন যৌবন স্বাদ আল্লাহ বলে কোন একটা জিনিস আছে। ওই সাংবাদিক বাবু তার সংবাদ রাখার কোনো প্রয়োজন মনেই করে না। দিদি লোকা তুই একদিন আমার চাপিতে গরমে খুলে দে। ঠিক আছে দিদি, বললাম না এই গয়নাগুলো আমার বাবা উপহার দিয়েছে। হ্যাঁ সত্যি বলছিস তুই? নাকি তোর সব পেটে গেলে এই গয়নাগুলো আমার কাছ থেকে আবার কেড়ে নেবে? কেন কেড়ে নেবো দিদি? মানে হ্যাঁ একটা কথা, তোমার মেয়েকে তো বা অন্যকে এই গয়নাগুলো জানতে চাইলে তুমি বলবে এই গয়নাগুলো তুমি নিজের টাকা আমাকে দিয়ে দিবে। কিন্তু আমার সঙ্গে আমাকে একটা টাকাও দেয় না। কত টাকা দিবি? কত করবি? যে বর্তাই তোমাকে গয়নাগুলো দিতে টাকা দিচ্ছে। তা না বলে আমার বাবা তোমাকে গয়না করে দিতে বললে তোমার নিজেরাও আমি রাগ করবি। তাই বলছি দিদি তোমাকে ভালোবাসতে কি আমি তো আমার স্বামীর ভালোবাসা হারাতে পারি না। একটুখানি দেখতে কথা বলবি এই খবরগুলো সব আমার কি যাবে? এরকম খবর করার স্বপ্ন আমার অনেক দিন ছিল। হ্যাঁ সবাইয়ের সামনে আমি মিথ্যে কথাটাই বলবো। একটুখানি মিথ্যে কথা বলে যদি এত সুখ আছে সে যুগে আর ঝাটকা দিদি। পবিত্র তুই হ্যাঁ আমি তোকে একটু আমাকে ধরে বলছি তুই আমার তো শুনতে চাসনি। আর জোপালি মিলে এত কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। পবিত্র তুই এই পবিত্র কথাগুলি তুই একটুখানি পাঠ করছিস তাহলে তাতে জানার মধ্যে ভালোই হবে। কিন্তু কোনো কিন্তু নেই দিদি। ওই সামান্য কি কিন্তু জন্য আজ আমার ডাক্তারি পাস করা হয়েছে। আমার টাকা থাকলে আমি ডাক্তারি পাস করতাম। ডাক্তারি পাস করলে চেম্বার খুলতাম। চেম্বার খুললে একটি হাজার টাকা ইনকাম করতাম দিদি। জানিস দিদি আজকের এই সমাজে মানুষের টাকা ছাড়া কোনো দাম নেই দিদি। রাইট ইউ আর। তুমি ঠিক কথাই বলেছো পবিত্র। এই যুগে যে টাকা নেই তাকে কেউ মানে না। আমি জানি কিন্তু আমি তোমার চুক্তি মানি না। মানতে হবে বাবা, তার চূড়ান্ত প্রমাণ আপনি নিজেই। হ্যাঁ আপনি যখন টাকা রোজগার করতেন তখন এই বাড়িতে আপনার একটা স্পেশাল সম্মান ছিল। কেন এখন কি আর সেই সম্মান নেই? না নেই, এখন একটা বইতে কিন্তু হলেও ওই মায়ের কাছে আপনাকে মা অন্নপূর্ণার কাছে ভিখারি সিং চিরকাল রেখে এসেছিলেন। ওই পুরনো বোধ আপনি ত্যাগ করুন বাবা। আমি আমার রোজগার করা টাকা আপনাকে দিচ্ছি। এই 1 লাখ টাকা আপনি রাখুন। 1 লক্ষ টাকা? ওই টাকাটা আপনি নিজে সামনে খরচা করতে পারেন। যা ইচ্ছা তাই কিনবে। বাকি বদটাকে মিথটাকে কাউকে আপনাকে কোনো কয়ফত দিতে হবে না। কিন্তু এতগুলো টাকা আমি রাখবো কোথায়? তার চেয়ে তোমরা এক কাজ করো, এই টাকাগুলো রাখার জন্য তোমরা একটা ভালো দেখে ব্যাগ কিনে এনে দাও। তোমার জন্য কিনে আনা এই ব্যাগটা আপনি রাখুন। এটা আমার টাকা রাখার ব্যাগ। হ্যাঁ আর সেই সঙ্গে আমার তো 50,000 টাকা
ছেলে দিয়েছে 1,00,000 টাকা, মেজ ছেলে দিয়েছে 50,000 টাকা, সঙ্গে একটা দাবি অ্যাটাচি। অথচ আমার সেই বড় ছেলে 7 টাকার কেনা সন্তান আমাকে কোনোদিন 7টা পয়সা দিয়েও সাহায্য করেনি। সঙ্গেছে তার মাকে। বড় বৌমা, তোমার শাশুড়ি দেখবার আগে এই টাকাগুলো বাস্তুতে ভালো করে যত্ন করে দেখবে। না বাবা, বলতে নয়। আপনার মেজো বৌমা এসে সব ঠিক করে দেবে। হ্যাঁ বাবা, আমি আপনার সব কিছু বুঝিয়ে গেছি, ঠিক করে দেব। যত্ন করে রাখো বাবা। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো শুভেন্দু মাত্র এই বাড়িতে 20 দিন নেই, কিন্তু এই 20 দিনের মধ্যেই আমি দেখছি এই বাড়িটার হাতটাই অপারেশন হয়ে গেছে। আমার সাবধানী দৃষ্টিতে তোমরা কেউ ফাঁকি দিতে পারবে না। আমি আমার অভিজ্ঞতার চশমা দিয়ে দেখতে পাচ্ছি তোমরা 2 ভাই সব সময় কি সব আলোচনা করছো। বড় বৌমার সঙ্গে মেজ বৌমার দেখছি খুব ভাব, অথচ তাপেন্দু তার বড় বৌদির সাথে কথা বলে না। বিদিশা তার মা সব সময় একা থাকে। আচ্ছা, তোমরা বলতে পারো এই ভারতীর সংসার কি সত্যি অসুস্থ হয়ে গেছে? আমরা শুধু আপনাকেই সুখী রাখতে চাই বাবা। কিন্তু তাতে যে তোর মা দুঃখ পাবে রে বোকা। কেন আপনি মায়ের সব কথা শুনবেন? কেন? সে যে বলে এই সংসারটা নাকি তারই। না, এই সংসার হচ্ছে আপনার, আর এই সংসারের কর্তা হচ্ছেন আপনি। বড় বৌমা, তুমি কত গয়না পরেছো, তোমাকে বেশ ভালো মানিয়েছে। বাবা আর বাসিনা আপনাকে দুটো জগন্নাথ করে রেখে দিয়েছেন। আর আমি তো পুরো জগন্নাথ হয়ে থাকবো না। আমি আর আমার এই হাতের ব্যাগে আছে 1.5 লক্ষ টাকা, আর এই টাকার জোরেই আমি আবার আমার সংসার চালাবো। আমি আবার সেই নিজের জীবনে ফিরে যাব। তোদের মার আমার উপর খবরদারি করতে পারবে না। তোমার হাতে নতুন ছুটকে কেন? ভাবতে নেই, সব তোমার হাতে। হ্যাঁ, ঠিকই বলছি। বাবা তো ঠিক কথাই বলেছে মা। দীপেন্দু, তোর গলা যেন বড্ড বেশি জোর। ভোর হয়ে গেছে ছলনার রাত্রি মা। আমরা যে মাত্র 20 দিনের মধ্যে এই সংসারের জাদু সবচেয়ে বড় জাদুকরকে আমরা ধরে ফেলেছি মা। যাবেন না, এটা আদালত নয়, সংসার। আর সেই সংসার নিয়ে কাজ করাই আমরা আসামি হিসেবে দাঁড় করেছি আপনার 7 টাকার সন্তান। কোথা থেকে? তুমি তোমার ভাসুরের নাম মুখে আনলে। কেন আনবে না? বলি কেন আনবে না? সবাই কি আপনার মতো সেই শেখে বিন্দু দেয় আত্মীয় তুলে বসে থাকবে? সবাই কি আপনার মতো? আর আপনার এই কাণ্ডের ঠেলে বড় ছেলের কথা মতো চলতে হবে? আপনি ভেতরে যান মা। কেন? তোমরা সবাই মিলে দল মিলে আমাকে আক্রমণ করবে এই ভয়ে? কিন্তু না, আমি ভয় পাই না। আমি আমার সংগ্রামী দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছি তোমরা আমার চোখের সংসারে মিথ্যের ছবল মেরেছ। কারণ কর্তার হাতে নতুন সুটকেস, বড় বৌমার গায়ে অনেক গহনা, আর তপবিন্দুর জানালো কণ্ঠস্বর, আর ওই অত ব্যবসাদার মেয়ের চটপট কথাবার্তায় আমি কষ্ট বলেছি তোমরা লোভ, লালসা, উন্মত্ত হয়ে চরিত্র বিক্রি করছো। Our son, our daughter-in-law, by her husband. দারুণ সংবাদ, আমার মা, তার 2 ছেলে, 2 পুত্রবধূ, আর স্বামী আক্রান্ত। আর এই বিশেষ মুহূর্তের ছবিটা আমি এই বিশেষ ক্যামেরায় তুলে রাখছি। তারপরে ছবিটা আমি তুলছি, যে ছবিতে স্পষ্ট হয়ে ফুটে উঠবে লোভী, স্বার্থপর শুভেন্দু মুখার্জির প্রতিমূর্তি। সংসারকে ফাঁকি দিয়ে সারা জীবন ধপ্পাবাজি করে তার স্ত্রীর গায়ে তুলে দিয়েছে বহুমূল্য
আমি এই সংসারে বড় ছেলে, আমি আমার রোজগারের সমস্ত টাকা আমি আমার মমতাময়ী মায়ের হাতে তুলে দিয়েছি। মা তার প্রমাণ। তাছাড়া আমার স্ত্রীও মাথা উঁচু করে বলবে তার গায়ের একটা গয়না আমার টাকা কেনা নয়। এই সমস্ত গহনা তোমার টাকা কিনা। আধুনিক সমাজ বিজ্ঞানে অনিবার্য কারণে পার্বতী তার স্বামী শিবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে। বলবেই তো আমরা যে তোমার চালাকি ধরে ফেলেছি বলতা। 7,000 টাকার সন্ধান তপেন্দু কি বলছে শোনো। তো ঠিক কথাই বলেছে। 7,000-কে সমর্থন করছে তোমার 7 লক্ষ টাকা স্বপ্ন দেখা সন্তান দীপেন্দু। আচ্ছা বাবা, ওদের বলতে দে বাবা, বলতে দে। আপনি কিছু বলবেন না বাবা? না, আমি মহাদেব আকণ্ঠ লোভের বিষ পান করে আমি হজম করতে পারছি না, আমার উগরে ফেলতেও পারছি না। তাই সবটুকু লালসার বিষ আমি নিজের কণ্ঠে ধারণ করে আমি নীল কণ্ঠ সেজে সারা জীবনের জন্য প্রতিবাদহীন বোবা হয়ে গেলাম। কিন্তু তোরা না না, ওই মুখোশ পরা শয়তানটাকে আমরা ভক্তির সিংহাসনে বসিয়ে সম্মানের ফুল জল দিয়ে আমরা পুজো করব না। ওর মতো চোর প্রবঞ্চককে আমরা ওই ছিঁড়া রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবো। এসব জ্ঞান পাবিদের মুখ দেখো আমার ঘৃণা করে। মা গো, মায়ের স্নেহ আচরে লড়ালে আত্মগোপন করে তুমি পরিত্রাণ পাবে না বর্তা। আমাদের বিশ্বাসের যে সোনা তুমি তর্জরূপ করেছো তার পাই টু পাই হিসাব আমাদের চাই। তা আমি বলে যাচ্ছি, তুমি ভুলে যেও না আমার পেশা হচ্ছে তোমার মতো চোর ডাকাত সর্বজেদের শায়েস্তা করা। পবিত্র তুমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো না, তুমি কিছু বলবে না? না, পবিত্র ভীষণ পাপী হয়েছে জামাই বাবু। সুখের সোনালী স্বপ্ন দেখতে দেখতে এই পবিত্র হৃদয়টা আর ভীষণ নোংরা হয়ে গেছে, ভীষণ নোংরা হয়ে গেছে। এবার আমি শুনতে চাই আমার স্ত্রী পার্বতীর কথা। বলো পার্বতী, তোমার তো হৃদয় ছিল আমার ভালোবাসার বিশ্বস্ত বাসস্থান। তাহলে বলো তুমি কেন লোভের জোরে সেই বাসস্থানকে ভেঙে দিলে পার্বতী? বলো। অনেক সুখের আশায়, অনেক শান্তির আশায় একটা জীবনকে জীবন দান পার্বতী স্টপ! শুনে যাও, আমার কথা শুনে যাও। তোমার স্বপ্ন আমি ভেঙে দেবো, তোমার সুখ শান্তি আমি কেড়ে নেবো। কারণ সামান্য কয়েকটা গয়নার জন্য আমার চরিত্র হরণ করেছে পাপ তুমি করেছো পার্বতী। তোমার জীবনের শ্রেষ্ঠ গয়না সেই শাখা সিঁদুর দিয়ে সে পাপের সংস্কৃত তোমাকে করতে হবে। না না বাবা, না, ও কথা তুই বলিস নে বাবা। ওরে তুই না আমার অনেক প্রত্যেকটা তোর সত্যাকার সন্তান। তুই এত সহজে ভেঙে ফেললি। আমি বিরাট মিথ্যার বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, স্বেচ্ছাচারীর বিরুদ্ধে মুখে দাঁড়াবো কেমন? কিন্তু মা, ভাইদের অবিশ্বাস, মাতৃবন্ধুদের ঘৃণার বোঝা বোয়ার মতো ক্ষমতা যে আমার নেই মা, নেই। আমিও তো মানুষ, আমার তো একটা সহ্যের সীমা আছে। সবাই যদি সেই সীমা অতিক্রম করে আমার চরিত্রটাকে অনেক করতে হয়, তাহলে যে আমাকে বাধ্য হয়ে আত্মহত্যা করতে হবে মা, বাধ্য হয়ে আত্মহত্যা করতে হবে। কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই যাও বলে পথ বলে দাও
যাও বলে পালাবো, যাও বলে পালাবো, যাও বলে পালাবো। চক্রের কালো থামা থেকে দোপাটিকে রক্ষা করতেই হবে। সিনেমার লাইফে দোপাটি কোথাও বসে টাকা নিয়ে আসছে বলে দাদা বৌদি ওকে খুব কাজ করছে, কিন্তু ওর মুখ দেখতে আমার ঘেনা হচ্ছে। ও রোজগারে পয়সা খেতে ওদের প্রবৃত্তি হচ্ছে না। না না না, দোপাটিকে হাত বাঁচানো যাবে না, দোপাটিকে হাত বাঁচানো যাবে না দিদি। পরিহিত এটাকে উচ্চাসার উপকারী কেটে কুচিয়ে কুচিয়ে ঠাট্টা করে দিয়েছে। নয়তো তুমি আমি অনেক চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু যে কুকুর একবার নোংরা খাবারের স্বাদ পেয়েছে, শত চেষ্টা তো তার স্বভাব বদল করাতে পারবো না। তারপর আমরা তাকে ফেরাবার চেষ্টা করবো না। সে চেষ্টা আমি করেছিলাম দিদি। সেই প্রথম দিন কলকাতা থেকে ফিরে এসে আমার কাছে সবাই বলেছিল, আমিও বাস্তব উপলব্ধি করে তাকে ক্ষমা করেছিলাম, কিন্তু কিন্তু এখন দেখছি আমার সমস্ত কথাই ভুল। তুমি ভুল বলছো জয়ন্ত। না, 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 ভুল আমি করিনি। আমি ভালো করে না জেনে কোনো কথা বলি না দিদি, কোনো কথা বলি না। তোমার জীবনের দুর্ঘটনার কথা শুনে আমি তাকে বলেছিলাম, তুমি চিন্তা করো না ধোপাটি, আমরা এই যুগের ছেলে মেয়ে, ভালোবাসা আমাদের কাছে আগামী দিনের চেতনার সামান্য কারণে আমরা সে যেহেতু ভেঙে দিতে দেবো না। তুমি ফিল্মের চাকরি ছেড়ে না হতো পারি। সে চাকরি ছাড়তেও চেয়েছিল, তুমি পুলিশের চাকরি পেয়েছে শুনেছে হাসি খুশিতে বেঁধে দিচ্ছিল, কিন্তু আমার ওই অর্থ বিচার দাদা জোর করে ছেড়ে দিচ্ছ ওই পথে। কিন্তু তুমি তো তোমার দাদা নীতি, তুমি তাকে আটকাতে পারছো না। কি করে পারবো জয়ন্ত দা? বেকারত্বকে রেডি বিয়ে যাবার সব ক্ষমতা কেড়ে নিয়েছে। কিন্তু আমি বেকার বেকার নেই নীতিশ, পুলিশের এসআই পোস্টে চাকরি পেয়েছি। আমি ইচ্ছা করতে তোমাকে তুমি ভুলে যেতে পারো জানত, বিয়ে করার মতো অখণ্ড অবসর দোপাটির হাতে এখন নেই। তার হাতে এখন অনেক ছবি অফার। এই তো একটা ভক্তিমূলক ছবিতে সই করাবার জন্য পল্লী বাড়ি এন্টারপ্রাইজের মালিক নিজে তাকে গাড়ি করে নিয়ে যেতে আসছে। আপনি কি সেই জগদীশটা কথা বলছেন? কেন চিনতে পারছো না বুঝি? কি করে চিনব জগদীশটা? পোশাক আশাক পাল্টানোর সঙ্গে সঙ্গে আপনার কথাবার্তাও যে আজ অনেক পাল্টে গেছে। বেলা যখন 9টা বাজে তখন ঘড়ির কাঁটা কি 6টার ঘরে থাকে? থাকে না জয়ন্ত, থাকে না। তোমার হাতের দুইয়ার শিকারকে রূপান্তরিত হয়ে গেছে দাদা। ঢাকার শ্রমিকের করোনায় ব্যাচ করা ব্যাচ শট। বাংলাদেশের ফৌজে বাজার বেরোতে পারছো না, আজ তার বাজার করার জিনিস তরিকে তোলায় না। দাদা, তোমার এই জীবনের শরীরে একদিন বেলা 12টা বাজবে। ঢং ঢং করে জেলখানার গড়িতে রাত 12টা বাজলো। বরিশালের জেল ব্যারিস্টার PN মিত্রের নির্দেশ, হেমচন্দ্র ঘোষের নির্দেশ, যেমন করেই হোক জেলখানা থেকে পালাতে হবে। তাই আমি আর রহমত চুপি চুপি যে হামাগুড়ি দিয়ে ফটকের সামনে পালিয়ে এলাম। ব্রিটিশ সরকারের সেন্টি তখন ঘুরছে, আমি আর রহমত ঠিক এমনি করে ঝাঁপিয়ে পড়লাম ব্রিটিশের 5 কুত্তার সেন্টির ঘরে। সুখের সংসারের পাহারাদার জগদীশ দত্ত, তুমি তোমার ওই মিথ্যে সুখ বেশি দিন পাহারা দিতে পারবে না। একদিকে সাহসী রানী লক্ষ্মীবাই, আর একদিকে ভালোবাসার শেষ সম্রাট শাহেনশাহ বাহাদুর শাহ। একদিকে ঝাঁসি বলছে, আমি বলছে মেরি ঝাঁসি লুঙ্গি নেহি, অন্যদিকে শাহেনশাহ বাহাদুর শাহ বলছে বসিয়া। আর আমি সিপাহী বিদ্রোহের প্রথম সিপাহী মঙ্গল পাণ্ডের মতো ব্রিটিশের রাইফেল ব্রিটিশের দিকে ঘুরিয়ে ফায়ার করে চলেছি। বুম বুম বুম। তোমরা সবাই সুখ স্বপ্নে বিহ্বল হয়ে থাকো,
আমি এখন একমাত্র ভাইজি দ্রৌপদীকে লাল শাড়ি পরিয়ে বিয়ের পিড়িতে বসাবই। দ্রৌপদীকে আমি কিছুতেই বিয়ের পিড়িতে বসতে দেব না কাকা। আমার জীবন যোগ থাকতে আমি কিছুতেই তাকে বিয়ে করতে দেব না। আপনি তাকে বিয়ের লোভ দেখাবেন না কাকা, কারণ দ্রৌপদী যদি বিয়ে করে তাহলে আমার গাড়ি হবে না, আমার বাড়ি হবে না, আমার সম্পত্তি হবে না, আমার স্বপ্ন মাঠে মারা যাবে। বাজারে গিয়ে আমি আবার কাকা বাবুর স্বপ্ন দ্রৌপদীর ভালোবাসা কোনোদিন করে যেতে দেব না দাদা। আমি চাই দ্রৌপদীর সাহায্যে আমার নিজের জীবনের মানেটাকে পাল্টে ফেলতে। আমি চাই দ্রৌপদীর সাহায্যে উন্নতির সিঁড়ি বেয়ে উন্নতির শিখরে উঠে যেতে। আমি নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গেছি, তাই দ্রৌপদীকে হারিয়ে আর আমি সর্বহারা হতে চাই না। তাই তোমাদের সময় ইচ্ছাটাকে টেনে হিচড়ে বাড়িতে ফেলে আমি তোর উপরে সুখের ইমারত করব। আমি কল্পনার মেরুদণ্ডে ভেঙে ভালোবাসার মাটিতে সংগ্রামের বিচার ওড়াতে চাই। আমি অন্ধকার থেকে প্রাচীন বোধ অনুদূর পক্ষে বিশ্বাসের সীমানায় ফিরিয়ে আনতে চাই। আমি পুরনো পচা মন নারকাল ভরা নতুন পথ আর ওই পচা পথ মাইনাসটাকে দু হাতে টেনে হিসেবে সরিয়ে দিয়ে আধুনিক যৌবনের বিজ্ঞাপন হতে চাই। আমি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর মনুমেন্ট, স্বাধীনতার পরে নাম পাল্টে হয়েছে শহীদ মিনার। আমার কাছ থেকে একটু দূরে রয়েছে বিনয় বাদল দীনেশ পার্ক, সামনে মুখ থুবড়ে পড়ে রয়েছে সিধু কানুডাহর, আর বিস্তীর্ণ দক্ষিণ প্রান্তর জুড়ে রয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের খেলার মাঠ। আমার নিচে জমা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা জনগণের দুঃখ ঘোচাবার জন্য প্রতিশ্রুতি দেন, তারা জনগণকে কথা দেন কিন্তু কথা রাখেন না। শাসক দলের নেতারা নিজেদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমারই সামনে জনগণকে লাঠি পেটা করে, কাঁদানি গ্যাসের শেল ফাটায়, পুলিশ চালায়। তাই আমি লজ্জায় ঘেন্নায় নিজেকে একটা ধ্বংসস্তূপে পরিণত করলাম। কাকা বাবু বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, তুমি একটু দেখো বাবারি। আমার সময় কোথায়? এক্ষুনি কলকাতা থেকে গোল্ডবাড়ি এন্টারপ্রাইজের বাড়ির পাশে তুমি টাকা এনেছে, টাকা টাকা। নিশ্চয় এই ভক্তিমূলক ছবির নায়িকার সঙ্গে চুক্তি করতে আসবো আর টাকা আনবো না, তা কখনো হয় না। এই ব্যাগে টাকা আছে। দাদা, এই টাকার ব্যাগটা থেকে আলমারিতে রেখে ওই সামনে জয়গুরু রেস্টুরেন্ট থেকে মাংসের কাটলেট আর ফিশ ফ্রাই যাচ্ছি তুই তখন ওই গণপুটি বাবুর সঙ্গে জমিয়ে গল্প করে আড্ডা কর, আর আমি ওই জয়গুরু রেস্টুরেন্ট থেকে গরম ফ্রাইড রাইস আর কাটলেট বানিয়ে দিয়ে আসছি। গরম গরম মাংসের কাটলেট আমি খেতে ভালোবাসি। আপনি ভুল বললেন মিস্টার গোস্বামী। আপনার বাইরের চেহারাটা দেখে নিরামিষ মনে হলো, ভেতরটা আমিষে পরিপূর্ণ। তাই আপনি কাটলেটের থেকে মাংস খেতে বেশি ভালোবাসেন। না 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 না, আজ থেকে ওর নাম পাল্টে দিয়ে ওর নাম আমি রাখছি শিলা।